সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো আমার প্রিভিয়াস যে হলিক্রসের যে ভিডিওটা ছিল সেখানে এত হিউজ রেসপন্স আসছে অ্যান্ড ওই ভিডিওটা 34,000 ভিউ হয়েছে। আমি জানতাম না আসলে যে ভিডিওটা এত বেশি মানুষের কাছে ভালো লাগবে। আসলে আমার স্টোরিটা এটা পুরোপুরি আমার একটা পার্সোনাল স্টোরি ছিল অ্যান্ড আমি জাস্ট অনলাইনে শেয়ার করতে চাইছি যে হ্যাঁ, আমার জীবনে একটা ঘটনা ঘটছে, সো ওয়াই নট আমি শেয়ার করি। সো শেয়ার করা। সো আজকে আমি সেই ভিডিওটা থেকেই কিছু কমেন্ট পড়ব এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি হলিক্রস থেকে আসার পরে আসলে আমার লাইফে কিন্তু আরও অনেক কিছু ঘটে যায়। আমি হয়তো সেখানে সংক্ষিপ্তভাবে কিছু জিনিস বলছি, বাট রিয়েলিটিটা কিন্তু আরও অনেক বেশি টাফ ছিল, রাফ অ্যান্ড টাফ ছিল যেটা বলা যায়। তো অনেকেই আমার কাছে অ্যাডভাইস চাইছো যে যে আপু আমি এখানে আছি বা এই সিসিতে আছি বা কোনো একটা রিনাউন্ড কলেজে আছি, বাট আমি কোপ আপ করতে পারতেছি না বা সেখানে আমি থাকতে পারতেছি না। সো আমি কি এখন মাইগ্রেশন করব নাকি ট্রান্সফার করে চলে আসবো? সো আমি তোমাকে অ্যাডভাইস দেওয়ার মতো কেউ না, কিন্তু আমি নিজের লাইফে এরকম একটা ঘটনা আছে এবং আমি নিজে সেই ডিসিশনটা নিয়েছিলাম। সো আমি কিছুটা ব্যাক স্টোরিও শেয়ার করতে চাই যে আসলে আমি আসার পরে আসলে কি কি ধরনের ব্যাকলেশ আমি ফেস করছি। তো হিয়ার ইজ দ্য ভিডিও ইউ ক্যান সি অ্যান্ড আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই ভিডিওটাতে এখন পর্যন্ত 34,168টা ভিউ আছে। আমি একটা মিক্সড রিয়াকশন পাইছি সবার কাছ থেকে। অনেকে ভালোভাবে নিছে, অনেকে খারাপভাবে নিছে, বাট আসলে ভালো কথাগুলোই বেশি আসছে। সো কিছু কমেন্ট পড়ি, চলো। আমার আসলে কমেন্টগুলো পড়ে এত ইন্সপায়ারিং লাগছে, আমার নিজের কাছে অনেক বেশি ইন্সপায়ারিং লাগছে যে আই এম ভেরি ভেরি হ্যাপি ফর দ্যাট যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। সো যেমন এরকম একটা কমেন্ট, ইয়োর্স আনিশা। তো ও লিখেছে যে আপু তোমার ভিডিওর স্টার্টিং শুনে আমি ইন্সপায়ার্ড বাই ইয়োর রেজাল্টস। পুরো ভিডিও পরে আবার দেখবো, এখন পড়তে যাচ্ছি তোমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, থ্যাংক ইউ। আমার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে পড়তে যাচ্ছে রেবেকা সুলতানা 7117। তো ও বলেছে যে আমিও 27 ব্যাচে এইচএসসিতেই ক্লাস করেছিলাম, কিন্তু কিছু ইস্যুজের কারণে 3 উইকের বেশি ক্লাস করিনি। লোকাল কলেজে অ্যাডমিট হয়েছি। ফার্স্টের দিকে আজব লাগতো, বাট নাও আই এম ফুলি কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ ডান। এরকম কমেন্ট পড়লে আসলে মনটাই ভালো হয়ে যায় যে তোমার স্টোরি যদি কাউকে ইন্সপায়ার করে, যদি কাউকে কনফিডেন্ট ফিল করায়, এর চেয়ে বড় কিছু আর কিছু হতে পারে না আসলে। সো থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত এত কমেন্ট করার জন্য। এই কমেন্টগুলোর মধ্যে এমন অনেক কমেন্ট আছে যেখানে আসলে তোমরা জানতে চাইছো যে তোমাদের কি ট্রান্সফার করা ঠিক হবে কি না। এরকম একটা কমেন্ট আমি পড়তেছি। আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট, বাট আমি একদমই এখানে সার্ভাইভ করতে পারছি না। আমি হোস্টেলে থাকি, সবসময় মনে হয় বাড়িতে থাকলে আরও ভালো হতো। কি করব, টিসি নিয়ে কি আমার বাড়ির কাছে ভর্তি হব? কেউ বলো প্লিজ। সো এরকম অনেক অনেক কমেন্ট আসছে আমার ভিডিওতে। সো আমি আসলে আমার কিছু ব্যাক স্টোরি শেয়ার করি, যেখান থেকে ওইগুলো শুনলে হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পারবা যে হলিক্রস থেকে আসার পরে কেমন ছিল আমার লাইফটা, বা আমি কোন মাইন্ডসেটে আসলে টিকেছিলাম ওই সময়টাতে। সো চলো ভিডিওটা শুরু করি আজকে। অ্যান্ড যে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং আরও সামনে আরও অনেক ভিডিও আনতে চাই আমি। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্লিজ একটা লাইক দিবা, অ্যান্ড যে বন্ধুদের সাথে শেয়ার করো। সো আমার সাথে কানেক্টেড থাকো। ভিডিওটা শুরু করি। আমি বলেছিলাম যে আমি সেপ্টেম্বরের 12 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল, অ্যান্ড দেন 1 মাস পরে 1 মাস ক্লাস করার পরে যে অক্টোবরের দিকে আমি চলে আসি। তো অনেক কাঠখড় পুড়িয়ে অক্টোবরের দিকে আমি ব্যাক করি টাঙ্গাইল। 15 তারিখের দিকে এরকম আমি ব্যাক করি। সো ব্যাক করার আগে যে জিনিসটা হয় যে তখন যেহেতু সেকেন্ড ইয়ারে ওঠার সেকেন্ড ইয়ারে উঠে যাব সময়, সেই সময়টা ছিল আমাদের টাইমে। সো আমাকে হলিক্রসে পুরো সেকেন্ড ইয়ারের সেশন ফিটা দিয়ে আসতে হয়। ফার্স্ট ইয়ারের যে সেশন ফি সেটা তো দেওয়াই ছিল, সাথে বেতনগুলোও ছিল, ভালোই পরিমাণ একটা অ্যামাউন্ট ছিল।
অ্যান্ড হলিক্রসের ড্রেস বাবদ খরচ, অ্যান্ড হলিক্রসের থেকে একটু প্র্যাকটিক্যাল খাতা কিনতে হয়, মানে পুরো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের যে প্র্যাকটিক্যাল খাতা সেটা পুরোপুরি হলিক্রস থেকে নেওয়া লাগে, এবং সেখানেও হিউজ অ্যামাউন্টের একটা মানি ছিল। দেন হোস্টেল ভাড়া ছিল আমার, কিন্তু তোমার এই জিনিসগুলো কিন্তু তোমার গচ্ছা গেল। দেন তারপরে আমি টাঙ্গাইল চলে আসি। টাঙ্গাইল চলে আসার পরে দেন বাসায় এসে ফার্স্ট ইমপ্রেশন ছিল যে বাবা আমাকে ঢাকা থেকে নিয়ে আসলো, এবং তারপরে আমার মানে ফার্স্ট ইমপ্রেশন ছিল মানে খুবই ভয়ঙ্কর, মানে এনভায়রনমেন্ট, মানে খুবই ভয়ঙ্কর একটা এনভায়রনমেন্ট ছিল। মানে আমি ইন্টারভিউ দিচ্ছি এরকম একটা এনভায়রনমেন্ট, আমার সামনে মা বাবা দুজন, এবং সামনে আমি যে কিনা কেবলই ঢাকা থেকে আসছি 1 মাস পরে। অ্যান্ড কারোর মুখে হাসি নাই আসলে, মানে আমার মা বাবা কারোর মুখে হাসি নাই। এত রিনাউন্ড একটা কলেজ থেকে কেন আমি চলে আসলাম, হোয়াট ইজ দ্য প্রবলেম, যে কেন আমি চলে আসলাম। সো সবার প্রথমেই সেটা জানতে চাইলো যে তোর সমস্যাটা কী ছিল, যে তুই আসলি কেন। সো আমি বললাম যে আমার ভালো লাগতেছিল না, আমার ওখানে আমার ভালো লাগছিল না, আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছিল, এবং আমি মানে নিজের যতটুকু ভবিষ্যৎ আন্দাজ করতে পারছিলাম যে এখানে বসে আমার আসলে পড়াশোনা কিচ্ছু হবে না। সো আমি এর জন্য চলে আসছি, আমি বাসায় পড়তে মানে বাসায় থেকে আমি পড়াশোনা করতে চাই। তো আমার বাবা মোটেও মোটেও খুশি ছিলেন না আমার ডিসিশনে, বা আমার মাও খুশি ছিলেন না, কেউই না আসলে, আমার ফ্যামিলির কেউই, মানে মানে সবার একটা কথাই ছিল যে এত বড় একটা কলেজে চান্স পেয়েও তুই চলে আসলি, মানে এটা যে কত বড় একটা ভুল করে ফেলেছি, কত বাজে একটা ডিসিশন নিছি তাদের মতে। সো সেটাই। কিন্তু মানে আমার একটা ছিল যে আমি যা করছি ঠিক করছি, আমার এটা বরাবরই, মানে আমি যেটাকে আমি সুন্দর মনে করি, যেটাকে আমি ভালো মনে করি, সেই জিনিসটাই আমি সেটার মধ্যে স্টাক থাকি। অ্যান্ড আমি আসলে কারো কথা শুনি না। বাবা আসলে বললো যে এবার থেকে যদি তুই মানে রুটিন করে থাকবি, ঠিক মতো পড়াশোনা করবি, আমি দেখবো তোর পড়াশোনার কি অবস্থা। তো ওনারা যদিও মানে আমার প্রতি অত বেশি খেয়াল রাখার প্রয়োজন পড়তো না তাদের, বাট ওই পড়াশোনা এনভায়রনমেন্ট, পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস, যে পড়তে বসো বা এরকম, তো এই জিনিসটা ছিল। সো এইটা ছিল আমার ফ্যামিলিগত। সো বাসায় কিন্তু মোটেও পরিবেশটা আমার জন্য মোটামুটি মানে বিরূপ পরিবেশই বলা যায়, যে একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমি মানে পরবর্তী যে আমার অ্যাডমিশন ফেজ পর্যন্ত আমি প্রতিকূল একটা পরিবেশের মধ্যে মানে থাকি। দেন তারপরে বলবো যে আমি তো কুমুদিনীতে চলে আসি। সো কুমুদিনীতে আসার পরে যেদিন আমি ফার্স্ট মানে কুমুদিনীতে যাই, মানে সেদিন আবার হয়েছিল কি যে আমি মানে চুলগুলো একটু ছোট ছোট করে, মানে ছেলেদের মতো মানে এতটুকু করে ফেলছিলাম চুলগুলো, মানে এতটুকু করে ফেলছিলাম আমি, মানে আমার চুলগুলো একটু কোকড়া টাইপের। সো আমি ওই সময়টাতে কি করছিলাম যে এত চুলের ঝামেলা আমি নিতে পারবো না, মানে এতটুকু করে ফেলছিলাম চুল। সো মানে আমি যেদিন ফার্স্ট কুমুদিনীতে যাই, মানে সবাই দেখে আমার দিকে তাকায় আছে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড বিন্দুবাসিনীর। সো ওরা হচ্ছে যে শুনতেছিল, যে ওরা আমাকে পরে এই ঘটনাটা বলছে যে ওরা নাকি শুনতেছিল যে হলিক্রস থেকে একটা মেয়ে চলে আসছে কুমুদিনীতে, বাট ওরা বুঝতেছে, মানে ওরা জানতো না যে ওটা আমি ছিলাম। সো পরে ওরা অবাক হয়ে যায় যে সুরভি তুই আসছো। তারপরে ওরা বলে যে আমি তো এত অবাক হয়েছি যে আমি জীবনে কল্পনাও করিনি যে সুরভি ঢাকা থেকে চলে আসবে, যে সুরভি মানে কিভাবে এটা সম্ভব। তো সেকেন্ড যে আমার ফ্রেন্ডের যে লিমিটেশনটা হয়ে যায়, যে কুমুদিনীতে গিয়েও কিন্তু আমি আসলে ওইভাবে কারোর মানে হয়ে যায় আইসোলেটেড হয়ে যাওয়া বলতে যে কুমুদিনীতেও আমার সেরকম কোনো ভালো ফ্রেন্ড হচ্ছিল না। আবার হলিক্রস থেকে চলে আসছি, সো হলিক্রসের যারা ছিল ওদের সাথেও আমি বিচ্ছিন্ন। আবার এখানে এসেও আসলে মানে যে আমার বান্ধবীদের সাথে যাব, তো ওদের সিলেবাস একটা, আমার সিলেবাস একটা, আবার আমার মধ্যে মানে এমন একটা প্রেশার ছিল যে মানে জিনিসটা তোমরা ইমাজিন করতে পারতেছো যে আমি হঠাৎ করে ব্যাক করছি, অ্যান্ড আসলে এখানে সিলেবাসেরও মানে আমার সাথে মিল নাই। সো আমি কোথা থেকে পড়া ধরবো বা কোথা থেকে শেষ করবো, ওনাদের সাথে আমি কিভাবে কোপ আপ করবো সেই জিনিসটা। সো
এই সময়টাতে আমি পুরোপুরি একদম আইসোলেটেড অবস্থায় হয়ে যাই। তো আমি এমনও হয়েছে যে মানে বাসায় দরজা বন্ধ করে করে কান্না করতেছি, কারণ মানে নিজের কষ্টগুলো বলার মতো মানে কাউকে পাচ্ছি না, যে কারোর সাথে শেয়ার করব। আমার এরকম লাগতেছে বা আমার খুব খারাপ লাগতেছে, বা হয়তো ওদিন আমার খুব মন খারাপ, বা বাসায় কোনো ঝামেলা হয়েছে, তো মানে কোনো বন্ধুর সাথে যে শেয়ার করবো বা কোনো বান্ধবীদের সাথে শেয়ার করব সেরকমও মানে ক্লোজনেস ছিল না। সেই দিনগুলোর কথা মনে পড়লে আসলে মনে হয় যে মানে আমি মোটামুটি ভালোই আইসোলেটেড হয়ে গিয়ে আসবো। আমার সারাউন্ডিংস যেটা আমি বলবো যে আমার বাবা মাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, যেহেতু তারা একটা প্রতিষ্ঠানে আছে, তো সেখানে তাদের কলিগরা বা হচ্ছে যে, এবং আমিও শুনছি যে মানে বাবা প্রতিদিন মানে এসে এসে আমাকে বলতো যে তোর অমুক বান্ধবী তো হলিক্রসে আছে, আমাকে মানুষজন এই কথা শোনাচ্ছে, আমাকে মানুষ এত কথা শোনাচ্ছে, এবং প্রতিনিয়ত আমাকে এসে এসে সেগুলো বলতো। এবং আমি বলতাম যে বাবা তুমি কেন এত টেনশন করতেছো বলো, আমি তো আছি, আমি তোমাকে কথা দিছি যে আমি হচ্ছে যে ঠিক মতো পড়াশোনা করব এবং একটা ভালো জায়গায় চান্স পাবো, আমি এটা তোমাকে কথা দিয়ে রাখছি। সো তুমি কেন মানুষের কথায় কান দিচ্ছ? বাট আসলে যতটা বলা সহজ, করাটা কিন্তু ততটা সহজ না, ইজি না। কারণ মানুষ প্রতিনিয়তই তোমাকে কথা শোনাবে, তোমার বাবা মাকে কথা শোনাবে যে অ্যাডমিশন টাইমে কোনো ভুল কিছু হয়ে যায়, তো সেক্ষেত্রে তো তখন আরও বেশি ব্যাকলেশ, যেটা অবশ্য আমাকে ফেস করতে হয় নাই, আমি জানি না সেটা মানে কি হইতো। সো এই জিনিসগুলো না তোমাকে অবশ্যই মানে মাথায় রাখতে হবে যে তুমি, সো প্রথম যে কথাটা বললাম তোমার ফ্যামিলিগত ইস্যুস আসবে, দেন সেকেন্ড যে কথাটা বললাম তুমি পুরোপুরি আইসোলেটেড হয়ে যাবা, দেন থার্ড যে কথাটা বললাম যে তুমি পুরোপুরি সোশ্যালি ডিসকানেক্টেড হয়ে যাবা এবং মানুষজন তোমাকে অনেক কথা শোনাবে। ধরে রাখো মানুষজন তোমাকে অনেক কথা শোনাবে। তোমার যদি মাইন্ডসেট ঠিক থাকে, তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তোমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে সেরকম, তাহলেই আই গেস যে এরকম একটা ডিসিশন তোমার নেওয়া উচিত। এবং আমিও কিন্তু হিউজ একটা এবং ফোর্থ যে কথাটা বলবো যে আমার পড়াশোনার হিউজ প্রেশার ছিল, এমন হয়েছে যে আমি মানে এরকম মানে কান্না করে দিছি যে হ্যাঁ মানে টেনশনে মানে এত টেনশন লাগছে যে এদিকে আমি এত বড় একটা করে ফেলছি, আবার মানে করোনা টাইমে যেহেতু আমার সিলেবাসও সেরকম মানে আমি মোটামুটি সিলেবাস শেষ করছি, কিন্তু আমি বাসায় আসার পরেই কিন্তু মোটামুটি এই বন্ধের মানে বাসায় থেকে থেকে অনলাইনে পড়ে তারপরে হচ্ছে যে মানে নিজে ঘাটাঘাটি করে কিন্তু আমি সিলেবাসটা শেষ করছি। তোমার উপরে একটা হিউজ প্রেশার আসবে, বিলিভ মি হিউজ প্রেশার আসবে যে তোমাকে পড়তে হবে সো গেট প্রিপেয়ার্ড টু সিট ইন দ্য টেবিল ফর অ্যাবাউট 8 to 9 hours। তোমাকে টেবিলেই বসে থাকতে হবে, মানে জাস্ট পড়া। আমার বাবা আর কিছু দেখতেই পারতো না, আমি যখনই মানে পড়াশোনা ছেড়ে উঠতাম মানে আমাকে সব সময়ই কথা শুনতে হতো যে তুই পড়তেছিস না কেন, মানে আমি সব সময়ই পড়তাম তারপরেও পড়তেছিস না কেন, সো এটাই ঘুমাচ্ছিস কেন এরকম। সো এটাই যে সব কিছুর কনসিকুয়েন্সের জন্য তোমাকে রেডি থাকতে হবে। বাট যেটা আমি বললাম আলটিমেটলি যদি তোমার কাছে মনে হয় যে তোমার ডিসিশনটাই ঠিক, যদি তুমি নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে যে হ্যাঁ আমি আসলে কেন ডিসিশনটা নিচ্ছি, যে আমি কেন চলে আসবো, আমি কি ফাঁকিবাজি করার জন্য চলে আসছি, যদি এটা হয় তাহলে কিন্তু না। বাট যদি তুমি নিজের 100% দেওয়ার জন্য, যদি তুমি নিজের প্রতি নিজে লয়াল থাকো, তুমি হ্যাঁ চলে আসতে পারো। এবং এরকম বাসায় থেকে আসলে পড়াশোনা করা আমি বেস্ট মনে করি, সেখানে দূরে যাওয়া আমার কাছে নট এ বেটার অপশন। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও একটা ধারণা করতে পারছো যে, এবং অনেক কমেন্ট আছে যে আপু আমি কি চলে আসবো কি না বা এরকম। সো তোমরা এই জিনিসগুলো ভেবে সিদ্ধান্ত নেবে, এটা তোমার পুরোপুরি পার্সোনাল ডিসিশন আমি মনে করি। সো সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো মতো পড়াশোনা করো অ্যান্ড আমার জন্য দোয়া কইরো সবাই। এখন 4th ইয়ারে আছি, সো এই মেডিকেল লাইফেরও অনেক অনেক গল্প আছে আমার কাছে। মেডিকেলে আমি ফার্স্ট ইয়ারে আমার এত মানে দুরবস্থা ছিল, সেই জায়গা থেকে কিভাবে আমি কোপ আপ করছি, কিভাবে আমি ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ একবারে পাস করছি, অ্যান্ড মানে টার্মে আমার খুব খারাপ অবস্থা ছিল, আমার কোপ আপ করতে অনেক বেশি মানে সমস্যা হয়েছে।
সো সেই গল্পগুলো আমি করতে চাই তোমাদের সাথে, যাতে তোমরাও ইন্সপায়ার হও। এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আপু মেডিকেলে আসবো কিনা, মেডিকেলে কি পড়ার হিউজ প্রেশার আছে কিনা, মানে মেডিকেল লাইফটা সম্পর্কে তোমাদের অনেক কিউরিওসিটি আমি দেখি। সো সেই গল্পগুলো আমি করব তোমাদের সাথে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা অ্যান্ড টাটা।